এমনটা শোনা যাচ্ছে নিশীথ প্রামাণিক নাকি এবার দিনহাটা থেকে ভোটে লড়তে চাননি। তিনি কি উদয়ন গুহের সাথে সরাসরি লড়াই এড়াতে চাইছেন? এটা আমি জানি না। দিনহাটায় কি হবে? দিনহাটায় তো দিনহাটার জনগণ আছেন, তারা ঠিক করবেন কি হবে। এবারের ভোটে এসআইআর এর কতটা প্রভাব পড়বে? এসআইআর তো বিজেপির পক্ষে বুমেরাং। ভোট এলেই কোচবিহার উত্তপ্ত হয়ে ওঠে। রাজবংশী ভোটারদের মন কোন দিকে? ভোটার কারো কেনা না। রাজনীতিতে উদয়ন গুহর ভবিষ্যৎ পরিকল্পনা কি কি দেখছেন আপনি সামনের সময়টা? তৃণমূল কংগ্রেস যদি উঠে যায়, আমার সঙ্গে যিনি আছেন তাকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিচ্ছু নেই। কোচবিহারের দাবাং নেতা, রাজ্যের সবাই এক নামে চেনে, এক ডাকে চেনে। 70 পেরিয়েছেন বয়স, কিন্তু এখনও তরুণ তুর্কি উদয়ন গুহ। লোকসভা ভোটের সময় এই ভোটের ভবিষ্যতে শুটিং করতে আমি আপনার এই দিনহাটাতে এসেছিলাম। আপনি বলেছিলেন 24-এ যদি কোচবিহার না জিততে পারি তাহলে এই জীবনে এই সিট আর উদ্ধার করতে পারবো না। এই কনফিডেন্স কি উদয়ন গুহর 26-এর ভোটেও আছে? 26-এর ভোটে তো আমি আর আসন ধরে কিছু বলছি না, তবে এটা বলতে পারি যে গত 21-এর বিধানসভা নির্বাচনের সময় আমরা কুচবিহারে প্রথম ইয়েতে 2টো আসনে জয়ী হয়েছিলাম, মূল ভোটের সময় 2021-এ। এক হচ্ছে মেকলিগঞ্জ আর একটা সিতাই। পরবর্তীকালে 24-এ 5টা হয়ে গেল। পরবর্তীকালে উপনির্বাচনে আমি জয়ী হয়ে গেলাম, 3 আর 6 হলো। উপনির্বাচনের সময় আমরা 5টাতে জয়ী হয়েছি। 5টার মধ্যে 4টে হচ্ছে কুচবিহার লোকসভা কেন্দ্রের মধ্যে, একটা জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের মধ্যে, মেকলিগঞ্জ। এবার আমি জোর গলায় এটা বলতে পারি যে ওই জায়গার থেকে উপরে যাব। গোটা কোচবিহারে ওই জায়গার থেকে উপরে যাব। 9টার মধ্যে কটা সিট এক্সপেক্ট করছেন? আমি এভাবে বলে আমি তো 9টার মধ্যে 9টাই চাইব, কিন্তু আমি সংখ্যাটা বলছি না। এটা পরিষ্কারভাবে বলছি, জোর গলায় বলছি, এটা ভুলও হবে না। যে 5টা আসনে আমরা লোকসভা নির্বাচনে বিধানসভা সেগমেন্টগুলোতে জয়ী হয়েছিলাম কুচবিহারে, তার থেকে বেশি পাবেন? তার থেকে একটা হলেও বেশি হবে। দিনহাটায় কি হবে? দিনহাটায় তো দিনহাটার জনগণ আছেন, তারা ঠিক করবেন কি হবে। এমনটা শোনা যাচ্ছে নিশীথ প্রামাণিক নাকি এবার দিনহাটা থেকে ভোটে লড়তে চাননি। তিনি কি উদয়ন গুহের সাথে সরাসরি লড়াই এড়াতে চাইছেন? এটা আমি জানি না, তবে অনেক প্রশ্নের মুখোমুখি হয়তো ওকে হতে হতো। সেই অপ্রিয় প্রশ্নগুলোর মুখোমুখি হতে চাইছে না। এক, দিনহাটা ছেড়ে অন্য কোনোখানে যদি দাঁড়ায়, কুচবিহার জেলায় বা অন্য কোথাও, তাহলে কিন্তু মানুষ এটাই বলবে যে ভয়ে দিনহাটা ছেড়ে চলে যাবে। এই কথাটার থেকেও বাইরে যেতে পারবে না। দুটো ফ্যাক্টর এখানে আছে। তাহলে একটা ওকে স্বীকার করে নিতে হচ্ছে যে দিনহাটা সিট খুব টাফ, তার জন্য দাঁড়ালো না। দিনহাটায় ভয় পাচ্ছে, দিনহাটার মানুষের মুখোমুখি হতে ভয় পাচ্ছে। আর একটা হচ্ছে এতটাই টাফ সিট, ও দিনহাটায় দাঁড়াতে সাহস পেল না। কোচবিহারের তৃণমূলের অনেক নেতা রয়েছেন, সেটা যেমন ঠিক, আবার এটাও ঠিক যে এই নেতাদের মধ্যে প্রচুর দ্বন্দ্ব আছে, ইনফাইটিং আছে। ঘরোয়া লড়াই এবারের ভোটে তৃণমূলকে কতটা ভোগাবে? আবার কুচবিহারে এমন একটা বিউটি আছে, যেটা বলি আমি বলছি যে হয়তো আমার সাথে, আমি একটা উদাহরণ দিয়ে বলছি, কোনো একটা কারো হয়তো ঠিক মতের অমিল থাকতে পারে। আপনার জেলা সভাপতি? না, জেলা সভাপতির সাথে তো আমার কোনো সমস্যা নেই। জেলা সভাপতির সাথে আমার খুবই ভালো সম্পর্ক। আমি জানি না, ও যদি আমার অ্যাবসেন্সে সাংবাদিকদের কিছু বলে থাকে তাহলে আলাদা ব্যাপার, বাট আমি মনে করি যে জেলা সভাপতির সাথে আমার সম্পর্কটা ভালো। এবার এই যে যদি কারোর সাথে কারো খারাপ কিছু থাকে,
বা যেটাকে বলা যায় যে হিচকি টানাটানি যদি কারো থাকে, নিচু তলায় কিন্তু কোনো দাদার কোনো প্রভাব নেই এই ব্যাপারে। অর্থাৎ এসরে তুমি আমার সাথে গোষ্ঠী কদল করো, দলের ক্ষতি করো, কেউ পারবে না, কেউ পারবে না। কেউ পারবে না। উদাহরণদা, এবারের ভোটে এসআইআর এর কতটা প্রভাব পড়বে? এসআইআর তো বিজেপির পক্ষে বুমেরাং। কেন বলছেন? আরে এসআইআর করে যেভাবে মানুষকে হয়রানি করা হচ্ছে, আমি হচ্ছে বলছি, এখনো চলছে, কত লোকের রাতের ঘুম নষ্ট হয়ে গেছে। এই যে এগুলো তো কেউ ভাবেনি। বলেছিল যে বাবার নাম বা নিজের নাম যদি 2002-এ থাকে কোনো সমস্যা নেই, বাবার নাম যদি 2002-এ থাকে কোনো সমস্যা নেই। এই রকম দেখা যাচ্ছে যে 2002-এ নাম আছে, তারপরেও বিচারাধীন। আবার বাবার নাম ক্লিয়ার হয়ে গেল, ছেলের নাম বিচারাধীন, বা ছেলের নাম উঠলো, বাবার নাম বিচারাধীন। এর অজস্র কেস। তা আপনাদের কোনো ক্ষতি হবে না এতে? এতে এই লোকগুলো ক্ষুব্ধ হচ্ছে, এবং এটা তো আটকে রাখা যাবে না। কিছু লোককে তো ছাড় দিতেই হবে, এবং যত লোক ছাড় পাবে তার 1% ভোটও বিজেপি পাবে না। উদাহরণদা, গত কয়েক বছর দেখা গিয়েছে ভোট এলেই কোচবিহার উত্তপ্ত হয়ে ওঠে। রাজ্যের অন্যান্য অংশে অত গন্ডগোল ঝামেলা হয় না, কোচবিহারে সব থেকে বেশি হয়। এটা কেন? এই ব্যাপারটা কেন হয়, কিভাবে হয়, একটা উদাহরণ দিলে আমি বলতে পারবো। যারা এটা আমাকে জিজ্ঞাসা না করে যদি দিনহাটার সাধারণ মানুষকে জিজ্ঞাসা করা হয়, তাহলে তারা ভালো বলে দিতে পারবে। 24 সালের লোকসভা নির্বাচনের পর, ফলাফল ঘোষণা হওয়ার পর দিনহাটার লোক কিন্তু আর বোমার আওয়াজ পায়নি। তাহলে কি প্রমাণ হচ্ছে? আপনি নিষিদ্ধকে দায়ী করছেন? আমি বললাম যে তারপরে পাইনি, আমি কাউকে দায়ী করছি না। তাহলে কি প্রমাণ হয়? আমরা এটা প্রথম থেকে বলে আসছি যে একটি লোক নানাভাবে পরিচিত করে, নানাভাবে উস্কানি দিয়ে, নানা ফন্দি ফিকির করে গোলমাল, নিজের স্বার্থে গোলমাল পাকিয়ে রাখতে চাই। আজকে সরে যাওয়ার পরে, পর্দার আড়ালে চলে যাওয়ার পরে দিনহাটা মুখও হয় না। আজকে দিনহাটায় কোনো বোমের আওয়াজ নেই, গোলমাল নেই। আমি নিশীথের কাছে গিয়েছিলাম। নিশীথ বলছেন যে যারা তৃণমূলকে ক্ষমতায় এনেছে রাজ্যে, যেমন রবি ঘোষের মতো লোকজন, তারা আজকে ব্রাত্য, আর যারা তৃণমূল কর্মীদের খুন করেছেন, আপনার বিরুদ্ধে অভিযোগ, তারাই এখন তৃণমূলের নেতা, মন্ত্রী এবং ক্ষমতা ভোগ করছেন। আমার বাবা একটা কথা বলতেন, যেদিন আমার শত্রু আমাকে গালাগালি করবে, সেদিন বা ততদিন আমি বুঝবো যে আমি সঠিক লাইনে আছি। যেই শত্রু আমার প্রশংসা করবে, তাহলে বুঝতে হবে যে আমি শত্রুর খানিকটা উপকার কোনোভাবে করে দিচ্ছি, বা আমার কাছ থেকে উপকার আশা করেই শত্রু আমার প্রশংসা করছে। উদাহরণত কোচবিহারের রাজনীতি বোঝা অত্যন্ত কঠিন। কোনো কোনো নেতাকে দেখে মনে হয়, যেমন 24-এর সময় নিশীথকে দেখে মনে হয়েছিল যে তাকে কেউ হারাতে পারবে না। আবার ভোটের পর দেখা যায় তিনিই হেরে গেলেন। এবার কি সেরকম কোনো চমক দেখা যেতে পারে? ভোটার কারো কেনা না। তারা, আমরা মনে করি যে তারা হয়তো বোঝেন না, গ্রামের ভোটার, তারা খবর রাখেন না। একটা উদাহরণ দিলে বুঝতে পারবে। 77 সালের লোকসভা নির্বাচন, তখন কিন্তু মোবাইল ফোন ছিল না, বা টিভিও ছিল না, খুব কম, টিভির প্রভাবও ছিল না। তাহলে একেবারে উত্তরপ্রদেশ থেকে পশ্চিমবাংলা সব জায়গায় একই রকম ফলাফল কেন হলো? মানুষগুলো তো একে অপরের সাথে, না, সেটা তো জরুরি অবস্থার একটা এফেক্ট পড়েছিল। আরে বাবা, সেই রকমই এফেক্ট নানাভাবে পড়ে, সেই রকমই এফেক্ট এসআইআর নিয়ে পড়তে পারে, সেই রকমই এফেক্ট গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে পড়তে পারে, সেই রকমই এফেক্ট এখানে এসে মোকাম্বর সুরে বক্তৃতা দেওয়া, বাঙালি সেটাকে নাও মেনে নিতে পারে।
কোচবিহারের রাজনীতিতে ইকুয়েশন পাল্টে দিয়েছেন অনন্ত মহারাজ। তিনি বিজেপির সাংসদ, অথচ তার লোকই আপনাদের তৃণমূলের ক্যান্ডিডেট। এবার তো এটা কতটা প্রভাব ফেলবে আপনাদের ক্ষেত্রে? তার লোক তো ক্যান্ডিডেট হয়েছে, কিন্তু সে তো অনেক আগের থেকে নিশ্চয়ই হরিহর হচ্ছে ইয়ের ঘনিষ্ঠ লোক, এটা অস্বীকার করার উপায় নেই। অনন্ত মহারাজের, অনন্ত রায়ের, নগেন রায়ের ঘনিষ্ঠ লোক, কিন্তু এটাও তো মানতে হবে যে ও মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ। বঙ্গবিভূষণ নিয়েছেন হ্যাঁ, কয়েকদিন হ্যাঁ, আগে। ওরা নিয়েছে। শুধু তাই না, হরিহরকে তো তিনি রাজবংশী ভাষা একাডেমির চেয়ারম্যান করেছেন বেশ কিছুদিন আগে। তাহলে হঠাৎ করে হরিহর প্রার্থী হচ্ছে, সেটা নিয়ে চমকাবার কোনো কারণ নেই। কিন্তু অনন্ত মহারাজের একটা প্রভাব তো গোটা রাজবংশী সমাজের মধ্যে রয়েছে, সেটা অস্বীকার করার কোনো জায়গা আছে কি? সেটা কি আপনার দিকে প্লাস পয়েন্ট হবে বলে মনে করছেন? আমি ওইভাবে বিয়ে করব না। তারা সব অনেক দিক বিচার করে ভোট দেবেন, এবং যেহেতু নগেন রায় জনপ্রতিনিধি নন, অর্থাৎ ডাইরেক্ট ইলেকশনে দাঁড়িয়ে কখনো ভোটে লড়েননি, কাজেই ভোটারদের মধ্যে ওনার এফেক্টটা কতটা আছে সেটা আমি ঠিক বলতে পারবো। তবে নিশ্চয়ই ওনার যেসব জনসভাটা হয় বা কোনো কর্মসূচি যখন গ্রহণ করে, তখন লোকজন আসে, তাতে বোঝা যায় যে কিছু লোকের মধ্যে নিশ্চয়ই প্রভাব আছে। অনন্ত মহারাজ যেমন এদিকে হেলে গেছেন, ওদিকে আপনাদের ঘনিষ্ঠ বংশীবর্ধন বর্মন তিনি তো বিজেপির দিকে চলে গেছেন। মানে কোথায় কার সাথে কার দড়ি টানাটানি, ও ওইদিকে গেলে আমি এইদিকে যাব, আমি ওইদিকে। এখন 5 বছর ধরে নানা রকম সুযোগ সুবিধা নিয়ে নেবার পর হঠাৎ করে যদি কারো মনে হয় যে এরকম আমি এখানে নয় ওখানে যাব, বা কেউ যদি কোনো, আমার তো মনে হয় যে যতটুকু আমি ওনাকে চিনি, যে মমতা বন্দ্যোপাধ্যায়কে কোনো শর্ত দিয়ে যদি কেউ ডিকটেট করবার চেষ্টা করে, তাহলে সেখানে কোনো, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবদার করে, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ইভেন ভালোবেসে দাবি করেও কিছু পাওয়া যেতে পারে। কিন্তু কেউ যদি বলে যে আমি এই শর্ত দিলাম, আমি এ করলাম, মমতা বন্দ্যোপাধ্যায় তার কথা মেনে তার শর্তে কাজ করবেন বলে আমার মনে হয় না। কোচবিহারের মূল ফ্যাক্টর হচ্ছে রাজবংশী ভোটার। তারা মতুয়াদের মধ্যে বেশিরভাগটাই কিন্তু বাংলাদেশ থেকে এসেছেন। সবাই কি ভোট দিতে পারবেন? আমি বেশিরভাগটা বলছি, না 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 না, সবটা নয়। রাজবংশীদের জন্ম হচ্ছে এখানে, একটা পোর্শন বরঞ্চ অনেক কম, তারা এসছেন উপার থেকে। তাদের তো নাম, তাদের এসআইআর এ অনেকেই তো বাদ গেছেন। সবচাইতে মজার কি, এসআইআর এ বাদ যাওয়ার, যেমন সাবেক সিট 2015-র 1 আগস্ট ছিটমহল বিনিময় হলো। ভারতের যে ছিটমহলগুলো বাংলাদেশের ভেতরে ছিল, সেগুলো বাংলাদেশের মধ্যে গেল। বাংলাদেশের ছিট যেগুলো ভারতের মধ্যে ছিল, সেগুলো, আপনার বাবার আন্দোলনই ছিল এইটা নিয়ে। হ্যাঁ, সে বাংলাদেশ ভারতবর্ষে এলো। এইবার এই লোকগুলোকে নাগরিকত্ব দিল ভারত সরকার, যারা বাংলাদেশের ছিটে বসবাস করতেন, তারা তো ভারতীয় নাগরিক ছিলেন না, তারা তাদের নাগরিকত্ব দিল ভারত সরকার, এবং 16 সাল থেকে তারা ভোট দিতে শুরু করলেন। তাদেরকে আজকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে। কি বলবেন এটাকে? তাদের সাথে প্রতারণা করা হচ্ছে, বঞ্চনা করা হচ্ছে। আজকে ভারত সরকারের এগিয়ে এসে বলা উচিত যে সাবেক ছিটের বাসিন্দা কারো ভোটের অধিকার কেড়ে নেওয়া হবে না, কাউকে ভোট দান থেকে বঞ্চিত করা হবে না, নাহলে তো এই লোকগুলোর সাথে বঞ্চনা করা হবে। রাজবংশী ভোটারদের মন কোন দিকে? এখানে ওইভাবে ভোট হয় না। রাজবংশী ভোটার, অমুক ভোটার, তমুক ভোটার, যারা কাজ করে, যারা মানুষের পাশে থাকে, যারা মানুষের পাশে থেকে মানুষের সুখ দুঃখগুলো বোঝবার চেষ্টা করে, সে রাজবংশী হোক, অরাজবংশী হোক, হিন্দু হোক, মুসলিম হোক, তাদের পাশে থাকেন। বাংলাদেশে হিন্দুদের ওপর এই অত্যাচার বাংলাতেও প্রভাব ফেলেছে। বিজেপি ভোটের ময়দানে এটাকে ইস্যু করছে, এবং নিশীথ প্রামাণিক পরিষ্কার বললেন যে এখানে পুরোটাই হিন্দু ভোট কনসলিডেট হচ্ছে বিজেপির দিকে।
কতটা হিন্দু ভোট আপনাদের হারাতে হয় বলে মনে হচ্ছে? কনসলিডেশনের কথা যখন বলে, আমিও হিন্দু ঐক্যের পক্ষে, তো হিন্দু ঐক্য একত্রিত হোক, হিন্দুরা একত্রিত হোক, সেখানে একসাথে নরেন্দ্র মোদী আর দ্রৌপদী মুর্মুকে রাম মন্দিরে প্রবেশ করতে হবে, অযোধ্যার রাম মন্দিরে। রাম মন্দির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, আর রাষ্ট্রপতি তিনি মুর্মু বলে তিনি আমন্ত্রণ পাবেন না, সেই হিন্দু ঐক্যের পক্ষে আমরা না। ব্রাহ্মণ বা নমশূদ্র একসাথে বসে ঠাকুরের পুজো করতে হবে, আমি সেই হিন্দু ঐক্যের পক্ষে। আমি ওই ব্রাহ্মণরা একদিকে থাকবে, নবশূদ্ররা একদিকে থাকবে, সেই ঐক্যের পক্ষে না। কোচবিহারে ভোট হিন্দু মুসলিম হবে না বলছেন? হিন্দু মুসলিম, আমি এই যে বলছি যে রাজবংশীদের ভোট কোন দিকে, হিন্দুদের ভোট কোন দিকে, আমি বলছি যে ওয়েবটা তৈরি করবার চেষ্টা হচ্ছিল, হিন্দুদের ঐক্য, হিন্দুদের শক্তিশালী করা, হিন্দুরা বিজেপিকে ভোট দিলে শক্তিশালী হবে, তারা বুঝতে পারছেন যে শক্তিশালী তো হননি, বরঞ্চ এই কথা বলে ভোট নিয়ে 5 বছর, আর যারা ভোট জিতেছেন তারা আর 5 বছর মানুষের পাশে এসে দাঁড়াননি। কারণ বলবেন যে আমরা তো রাস্তা করে দেবো বলিনি, আমরা তোমার ভাত জোগান দেবো বলিনি, আমরা বলেছিলাম হিন্দু ঐক্যকে শক্তিশালী করব, সেটার চেষ্টা চালিয়ে যাচ্ছি। একটা সবাই বুঝে গেছে, বাঙালিরা বুঝে গেছে যে বিজেপি হিন্দুদের পক্ষে না মুসলমানদের বিরুদ্ধে, তা না, বিজেপি যে বাঙালি বিরোধী এটা কিন্তু অধিকাংশ বাঙালি বুঝতে পারছে। শিবশঙ্কর পাল বিখ্যাত ক্রিকেটার এবার আপনাদের তুফানগঞ্জে প্রার্থী হয়েছেন, কিভাবে দেখছেন? ভালো তো, এরকম বিভিন্ন জগতের মানুষ যারা আমরা শুধু রাজনীতির সাথে যুক্ত, তারাই মানে বিধানসভার ভেতরে যাব বা লোকসভায় যাব, মানুষের কথা তুলে ধরুক, বিভিন্ন সেক্টর থেকে লোকজন আসুক, তারা বিভিন্ন বিষয়গুলো তুলে ধরুক। একটা সুস্থ সমাজ গড়ে তুলবার ক্ষেত্রে সংস্কৃতি, খেলাধুলো, এগুলোর প্রয়োজন আছে। এগুলোর দিকে যত এই বিষয়গুলো শক্তিশালী করে তোলা যাবে, সমাজটা তত শক্তিশালী হবে। রাজনীতিতে উদয়ন গুহর ভবিষ্যৎ পরিকল্পনা কি দেখছেন আপনি সামনের সময়টা? আর তো ভবিষ্যৎ পরিকল্পনা, আর ভবিষ্যৎ আর কত আছে, কেন? কিন্তু বলছি যে যতদিন সোজা হয়ে হাঁটতে পারবো, মানুষের পাশে থাকবো, মানুষের পাশে ছিলাম, আছি, থাকবো। আমি আজকে প্রার্থী তালিকা ঘোষিত হবে, আমি কিন্তু টিভির সামনে বসেছিলাম না। আমি সকালে 10টায় বাড়ির থেকে বেরিয়ে প্রায় 3:30 পৌনে 4টায় বাড়িতে এসেছি, এসে ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে তারপরে টিভির সামনে বসেছি। ততক্ষণে প্রার্থী তালিকা। আপনি জানতেন যে আপনার নাম দিনারায় থাকবে? আরে বাবা, আমি তবু তো, আপনি বাদ পড়ার তালিকায় থাকবেন না সেটা আপনি জানতেন। আমি বলছি তো, আমি তো তার জন্য টেনশন করে বসে নেই, কারণ আমি জানি যে আমার কাজ হচ্ছে মানুষের পাশে থাকা। অনেকে বলছেন সেরকম কোনো পরিস্থিতি তৈরি হলে উদয়ন গুহ আবার জাসি বদল করবে। আমার একটা ঘটনা ঘটেছে, তার জন্য কেউ ভাবতে পারে, তবে এইরকম অন্ততপক্ষে যে বিজেপিতে যাব না, এটা আমি মানে গ্যারান্টি দিয়ে বলতে পারি যে বিজেপির যাওয়ার মতো পরিস্থিতি। তৃণমূল কংগ্রেস যদি উঠে যায়, তখন আমি নিশ্চয়ই এমন কোনো প্রোগ্রেসিভ দলের কথা ভাববো, কিন্তু বিজেপির কথা কখনো ভাববো না। অনেক অনেক ভালো থাকবেন উদয়ন দা। আগামী নির্বাচনের জন্য শুভেচ্ছা রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।